This is our lecture 5 for international economics. In today's class, we will start the chapter 2, which is related with the topic that is comparative advantages. আমরা এখন পর্যন্ত যে ট্রেডটা করে থাকি, মানে ইন্টারন্যাশনাল যে ট্রেডটা হয়ে থাকে, এটা অ্যাকচুয়ালি based on two major laws. One is law of comparative advantages, another is law of absolute advantages. আমরা দুটো ল সম্পর্কে জানবো, একটা নাম হচ্ছে law of comparative advantages আর একটা হচ্ছে law of absolute advantages. মজার বিষয় হচ্ছে কি, এগুলা বেশ ওল্ড ল, অনেক পুরাতন একটা ল, কিন্তু তারপরেও এটা হচ্ছে গিয়ে দেখা যাচ্ছে যে আমাদের বর্তমান কালে আমরা যে ট্রেড গুলো করে থাকছি সেটার সাথে কিন্তু এই লটা আমাদের খুব ভালোভাবে যায়, মানে অর্থাৎ এই লটা ধরে আমরা দেখা যায় যে ট্রেড গুলো করে থাকি। So after completing this chapter, what's your learning outcome? So after completing this chapter, you will understand the law of comparative advantages. আমরা এটা সম্পর্কে জানবো যে এটা আসলে কি, লটা কি, এবং এটার সাথে আবার ল অফ অ্যাবসলিউট অ্যাডভান্টেজেস রিলেটেড, তো সেটা সম্পর্কে আমরা কিন্তু জানতে পারবো সেটা কি। After that, you will find out the relationship between the opportunity cost and relative commodity prices. Opportunity cost means what we give up to get something. আমরা সবসময় কিছু করার জন্য কিছু ছেড়ে দিতে হয়, সেই ছাড়া জিনিসটাকে আমরা opportunity cost বলি। For example, now you are attending my class, so for this purposes you have to give up your like free time or your relaxing time. আপনি কি কিছু ছেড়ে আসছেন, অর্থাৎ এই সময় না আপনি একই সাথে রিল্যাক্সও করতে পারবেন না, আবার ক্লাসও অ্যাটেন্ড করতে পারবেন না। সো আপনি রিল্যাক্সেশনটাকে গিভ আপ করলেন, রিল্যাক্সেশনটাকে গিভ আপ করে আপনি হচ্ছেন গিয়ে আমার ক্লাস করতে আসছেন। তো এটাকে আমি বলবো হচ্ছে গিয়ে আপনার অপরচুনিটি কস্ট টু অ্যাটেন্ডিং মাই ক্লাস। তো এরকম হচ্ছে গিয়ে আমরা যখন ইয়াতে যাই, সরি, আমরা যখন হচ্ছে গিয়ে আপনার ইন্টারন্যাশনাল ট্রেডে যাচ্ছি, সেখানে কিন্তু দেয়ার ইজ এ রিলেশনশিপ বিটুইন অপরচুনিটি কস্ট এন্ড রিলেটিভ কমোডিটি প্রাইসেস। একটা প্রোডাক্টের যে রিলেটিভ প্রাইস হয় সেটার সাথে এটার অপরচুনিটি কস্টও রিলেট হয়ে আসে। এটার একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা সম্পর্কে আমরা জানবো। Finally, which is more important, that is, finally you will explain the basis of trade and find out the gains from trade. আমরা খুব মজার একটা জিনিস শিখবো, সেটা হচ্ছে গিয়ে কেন আমরা ট্রেড করছি, হোয়াটস দ্য রিজন বিহাইন্ড ইট, ইজ দ্যাটস দ্য বেসিস অফ ট্রেড। দেখবেন যে আপনার মনেই হতে পারে যে আমরা হয়তো খোলা চোখে দেখতে পাচ্ছি যে ইউএস এর সাথে আমাদের ট্রেড হচ্ছে, এখানে আমাদের একটা ধরেন এখানে আমাদের বেনিফিট আছে বলে আমরা ট্রেডটা করছি, কিন্তু এই বেনিফিট কি আদৌ আছে? এটাই আমরা এখানে ফাইন্ড আউট করব, এবং এখান থেকে কিছু গেইন হয়, গেইন ফ্রম ট্রেড যেটাকে আমরা বলছি, তো সেটাও আমরা কিন্তু এখান থেকে ফাইন্ড আউট করা শিখবো যে কি গেইন গুলো আমরা করতে পারছি, সেটা আমরা দেখবো। তো এই হলো গিয়ে এই চ্যাপ্টারের লার্নিং আউটকাম। So first we will start with the topic that is the mercantilist view of trade. তো এটার আগে আমরা একটু চিন্তা করে দেখি, একটু পুরাতন বিষয়গুলো চিন্তা করি যে ইকোনমিক্সটা কিভাবে আসলো বা ইন্টারন্যাশনাল ইকোনমিক্স এই সাবজেক্টে কিভাবে ইন্ট্রোডিউস হলো সেটা নিয়ে একটু কথা বলি। তো অ্যাজ ইউ নো, ইন 1776, 1776 সালে, 1776, the father of economics, Adam Smith, he wrote a book. উনি একটা বই লেখেন, এই বইটার নাম ছিল হচ্ছে কি ওয়েলথ অফ নেশন। In that book, actually, he tries to find out the original reason behind the accumulation of resources. তো উনি ওই বইটাতে তখন চেষ্টা করলেন যে কেন বিভিন্ন কান্ট্রির মধ্যে রিসোর্স অ্যাকুমুলেশনের একটা টেন্ডেন্সি থাকে, সেই রিজনটা উনি আসলে বের করার চেষ্টা করলেন। সেখান থেকে ওনার এই বইটা লেখা। উনি যখন এই বইটা লেখেন তখন আসলে ফিউডালিজম ছিল। ফিউডালিজম মানে হচ্ছে ফিউডাল লর্ড, মানে সামন্তবাদ যেটাকে আমরা বলি। রাজা রাজা একটা দেশ কন্ট্রোল করতো, রাজা আর মানে সে যখন অনেক শক্তিশালী হয়ে যেত, দেখা যেত যে আশেপাশের কান্ট্রি গুলো থেকে সেই রিসোর্স গুলো মানে বলা যেতে পারে যে জোর করে ছিনিয়ে নিয়ে এসে নিজের করে নেওয়ার চেষ্টা করতো, অর্থাৎ রিসোর্স অ্যাকুমুলেশনের একটা টেন্ডেন্সি ছিল। তো এই জিনিসটা কিন্তু অনেকদিন পর্যন্ত ছিল, এবং তখনই অ্যাডামস, এবং এর আগে যেটা হতো যে ওই সময় ইকোনমিক্স বলে অ্যাকচুয়ালি কোনো সাবজেক্ট ছিল না, ইট ওয়াজ এ পার্ট অফ পলিটিক্যাল সায়েন্স। তো এটার নাম ছিল হচ্ছে পলিটিক্যাল ইকোনমি, এরকম ইকোনমিক্স এরকম একটা সাবজেক্ট ছিল। তো সেই পলিটিক্যাল ইকোনমিক্স থেকে উনি
উনার এই যে বললাম যে উনার একটা ধারণা হলো যে কেন এই রিসোর্স অ্যাকুমুলেশন হয়, উনি একটা বই লিখলেন, দ্যাট ইজ ওয়েলথ অফ নেশন, এবং সেই বইয়ে উনি যে ইকোনমিক্স আলাদা একটা সাবজেক্ট এটাকে আসলে উনি ইন্ট্রোডিউস করেন। তো তখন থেকে আমরা ইকোনমিক্স বলে একটা ইন্ডিভিজুয়াল সাবজেক্ট পেলাম। এখন আসি এই 17th সেঞ্চুরি থেকে যেটা হয় যে বইটা লেখার এই রিজনটা বললাম, কারণ হচ্ছে এই 17th সেঞ্চুরি থেকে তখন আমরা আসলে এটা রিয়েলাইজ করতে দেখলাম যে রিয়েলাইজ করতে দেখলাম যে আসলে মানে বিভিন্ন দেশের মধ্যে ট্রেড হয়। দেখা যায় যে ট্রেডটা যে শুধু একটা ডোমেস্টিক কান্ট্রির মধ্যেই হচ্ছে, অর্থাৎ ধরেন বাংলাদেশে মধ্যেই যে শুধু ট্রেড হচ্ছে তা না, বাংলাদেশ অন্যান্য দেশের সাথেও ট্রেডটা করছে। এইটা আমরা আসলে আহ বুঝতে পারলাম, এবং কেন এই ট্রেডটা করছে এই রিজনটা ফাইন্ড আউট করার আমাদের একটা প্রয়োজন দেখা দিল। তো হিস্টরিক্যাল অ্যাপ্রোচ থেকে দেখা যায় যে সবসময় মানুষের চেষ্টা ছিল যে একটা কনভিনিয়েন্ট ওয়ে বের করা, টু কনভিনিয়েন্ট ওয়ে বের করা টু ইন্ট্রোডিউস দ্য কনসেপ্ট অ্যান্ড থিওরিজ অ্যাবাউট দ্য ইন্টারন্যাশনাল ট্রেড and make it more realistic, because at present it's very complex, so make it more simple and realistic. That was the main that was the main concept or main findings for people who are related with this kind of trade. So from there, actually, we try to find out the answer for some question like what is the basis of trade? আমরা কেন ট্রেডটা করব, and what are the gain from the trade? Actually আমরা কি কি গেইন করছি সেটা, এবং why some countries actually engage in trade and why are not, why some countries actually showing some trade barriers, giving some restriction, why they are doing that. Actually, we're trying to find out that. And finally, there is another question come up to our mind, that is what is the pattern of trade? মানে মানে আমরা কি আসলে ট্রেডটা করছি, মানে এটা একটা প্যাটার্ন দেখবেন যে আমরা কি এগ্রিকালচার প্রোডাক্ট অ্যাকচুয়ালি ট্রেড করছি, ম্যানুফ্যাকচারিং প্রোডাক্টটাকে ট্রেড করছি, মানে এরকম একটা প্যাটার্ন গুলো নিয়ে কাজ করতে, এগুলো নিয়ে আমরা কিন্তু এখানে কাজ করার শুরু করলাম। তো সেখান থেকে হচ্ছে গিয়ে আমরা এই যে চ্যাপ্টারের মানে আমাদের কনসেপ্ট যেটা যে ল অফ কম্পারেটিভ অ্যাডভান্টেজ, যেটা বেসিস আসলে এখন ট্রেড গুলো হয় সেগুলো আমরা যাব। তো এখানে একটু যদি খেয়াল করে দেখেন, আমরা প্রথম যে থিওরিটা পড়বো মার্কেন্টালিজম। তো এখানে বলছে যে প্রথম দিকে কিন্তু 17-18 সেঞ্চুরিতে আমরা আসলে মার্কেন্টালিজম যে ভিউজ অফ ট্রেড আমরা সেই বেসিসে আসলে ট্রেডটা হয়ে থাকতো। আফটার দ্যাট অ্যাডাম স্মিথ ডেভেলপ এ থিওরি হুইচ ইজ কল ল অফ অ্যাবসোলিউট অ্যাডভান্টেজেস। ঠিক আছে, তো সেটার বেসিসে দেখা গেল যে ট্রেড হওয়া শুরু করলো। না, আমি বিভিন্ন থিওরির কথা বলছি, যদি নাও বুঝি, প্রথমে একটা থিওরি ছিল, এটাকে বলছে মার্কেন্টালিজম, এটা আমরা পড়বো আজকে। এই থিওরিটার বেসিসে আসলে 17-18 সেঞ্চুরিতে ট্রেড হতো। তারপর যখন অ্যাডাম স্মিথ এই যে ওনার থিওরিজ গুলো নিয়ে আসলো ইন ইকোনমিক্স, সেখান থেকে দেখা গেল ল অফ অ্যাবসোলিউট, ওনার থিওরিটার নাম হচ্ছে ল অফ অ্যাবসোলিউট অ্যাডভান্টেজেস। তো ওইটার বেসিসে ট্রেড হতে শুরু করলো, এবং ওনার পরবর্তীতে আফটার 40 ইয়ার্স ডেভিড রিকার্ডো সে আবার হচ্ছে গিয়ে আরেকটা থিওরি অ্যাকচুয়ালি যেটাকে ডেভেলপ করেন, হুইচ ইজ মোর অ্যাপ্রোপ্রিয়েট, that is law of comparative advantages. এবং still now actually we are doing the trade or exploring the trade according to this law. তো এখানে আমরা আসলে যাব যে মানে মোস্টলি আমরা যে দুটো ল নিয়ে কথা বলবো, এই দুটোর আইডিয়াটা আসলে আমরা এখান থেকে পাচ্ছি, এবং এই দুটো নিয়ে আমরা কথা বলবো। তো প্রথমে চলে যাই, হোয়াট ইজ দ্য মার্কেন্টালিস্ট ভিউজ অন ট্রেড এন্ড হোয়াট ইজ দ্যাট থিওরি। সো এই যে আমি যে কথাগুলো বলছিলাম, হয়তো ভাবছেন যে আমি এমনি এমনি বলছি, এগুলো সবই এখানে আছে। দেখেন, এই যে ইকোনমিক্স এন্ড অর্গানাইজড সায়েন্স ক্যান বি সেড টু বি, এই যে অরিজিন ইন দ্য পাবলিকেশন ইন 1776 ইন দ্য অফ দ্য বুক ওয়েলথ অফ নেশন বাই অ্যাডাম স্মিথ। এই যে whatever the writing on international trade proceed on the dates such as countries like England, Spain, France, Portugal, and Netherlands, they develop modern national state. আচ্ছা, এত কঠিন ভাবে না যে, মেইন কথা হচ্ছে যে অ্যাডাম স্মিথ যখন বইটা লিখলেন, এটা থেকে আমরা আসলে ইকোনমিক্সকে একটা সেপারেট ডিসিপ্লিন হিসেবে আমরা পেলাম। কিন্তু ইন্টারন্যাশনাল ট্রেডের কনসেপ্টটা আসলে ডেভেলপ করে হচ্ছে কি, যখন ওই সময় যে ডেভেলপ কান্ট্রি গুলো ছিল লাইক ইংল্যান্ড, স্পেন, ফ্রান্স, তারা হচ্ছে কি মডার্ন স্টেট। আমরা এখন মডার্ন স্টেট বলতে কি বুঝি, যে যে স্টেটের পপুলেশন আছে, টেরিটরি আছে, সভরিনিটি আছে, ইলেক্টেড গভর্নমেন্ট আছে, তাদেরকে আমরা মডার্ন স্টেট বলি। তো এই
কান্ট্রি গুলো যখন ডেভেলপ করলো এবং then some group of people from that countries like they could be merchant or banker or government official or their philosopher, they are involving in the international trade. তখন থেকে আসলে ইন্টারন্যাশনাল ট্রেড বলে একটা বিষয়, যে ট্রেডটা যে শুধু একটা দেশের ভিতরে হবে তা না, আউটসাইড অফ দ্য কান্ট্রিও হতে পারে, এই কনসেপ্টটাতে আসলো। এবং লেটারলি যে দোজ পিপল বললাম যে যারা ইনভলভ হলো বিভিন্ন দেশের মধ্যে ট্রেডে, তাদেরকে আমরা বললাম হচ্ছে গিয়ে, তাদের নামটা দিলাম হচ্ছে মার্কেন্টালিস্ট। হুম। হ্যালো ম্যাম। রফিক আমাকে শুনতে পাচ্ছেন? জি ম্যাম, এখন পাচ্ছি, হ্যাঁ, মাঝখানে অফ হয়ে গেছে। এই যে জুমের এটা সমস্যা, মাঝে মধ্যেই ইয়া করে দেয়, যেটা হয় যে হোস্টকে মিটিং থেকে বের করে দেয়। আচ্ছা, তো এখানে যেটা হলো যে এই যে যে পার্সন গুলো কথা বললাম যে দে কুড বি মার্চেন্ট অর ব্যাংকার অর গভর্নমেন্ট অফিসিয়াল, যে কোনো নর্মাল পার্সনও হতে পারে, যারা কিনা একটা কান্ট্রির মধ্যে ট্রেড না, একটা আউটসাইড অফ দ্য কান্ট্রি এইভাবে চিন্তা করে ট্রেড করা শুরু করলো, তাদেরকে আমরা বলি হচ্ছে মার্কেন্টালিস্ট। তো সেখান থেকে তাদের একটা ফিলোসফি ডেভেলপ করলো, যেটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে মার্কেন্টালিজম। হুম। তো এই মার্কেন্টালিজম ভিউজটাই অনেক দিন ধরে এই মানে ভিউজটা অনেক দিন ধরে ছিল, এবং দেখা যাচ্ছে যে এই মার্কেন্টালিস্ট ভিউজ দিয়ে আমরা অনেক দিন হচ্ছে গিয়ে এই আন্তর্জাতিক যে বাণিজ্য যেটাকে বলছি, অর্থাৎ একটা দেশের ভিতর না, একটা দেশের সাথে অন্যান্য দেশের যে বাণিজ্য ব্যবস্থা, সেটা অনেক দিন পর্যন্ত মেনটেন হয়েছে হচ্ছে এই মার্কেন্টালিস্ট ভিউজ অন ট্রেড দিয়ে। তো সেটা আমরা এখন একটু দেখবো যে এটা আসলে কি। সো মার্কেন্টালিস্ট ট্রেড যদি আমি তাদের ভিউজটা বলি, তারপরে এখানে কতগুলো যেটাকে বলা যায় যে থিওরিজ আসবে সেটাতে যাচ্ছি। তো mercantilist views on trade mainly focused on how a nation become more powerful and more rich, and they want to export more than its import. আচ্ছা, সো এটা আসলে তারা কি বললেন, যে তারা বলতে চাইলেন যে মার্কেন্টালিস্ট ভিউজটা প্রথম যেটা ছিল যে তাদের টার্গেটটাই এমন ছিল যে এমন ভাবে আমরা ট্রেডটা করব যাতে একটা কান্ট্রি আরো বেশি ধনী হয় এবং এর সাথে সাথে আরো বেশি পাওয়ারফুল হয়ে যায়, অর্থাৎ তাদের পাওয়ার মানে শক্তিশালী, অর্থাৎ আরো বেশি তারা অন্যান্য দেশের উপরে নিজেদের যে অবস্থান দেখাতে পারবে, সেরকম একটা সিচুয়েশন যাতে ক্রিয়েট হয়, এই ধরনের টেন্ডেন্সি নিয়ে তারা আসলে ট্রেডে আসলো। এবং দেখা গেল যে অ্যাজ এ রেজাল্ট they are emphasize on more export than import। মানে হচ্ছে গিয়ে এক্সপোর্ট কি বলেন তো শফিক? এক্সপোর্ট বুঝি? জি ম্যাম, বুঝি। বলেন। বাইরে সেল করাটা ম্যাম। যখন আমি একটা ডোমেস্টিক কান্ট্রি হিসেবে আমি বাহিরে সেল করবো, দ্যাটস কল এক্সপোর্ট। আর ইম্পোর্টটাকে কি বলছে? বাইরে থেকে আনা ম্যাম। বাহিরে থেকে আমরা যখন প্রোডাক্ট কিনে নিয়ে আসবো সেটাকে আমরা ইম্পোর্ট বলছি। তো একটা কান্ট্রিকে তারা রিচ বা পাওয়ারফুল করার জন্য তাদের টার্গেটই এমন ছিল যে আমি বেশি এক্সপোর্ট করবো, আমি একদমই ইম্পোর্টটাকে ডিমোটিভেটেড করছিলাম। আচ্ছা, তো এই ক্ষেত্রে রেজাল্ট কিভাবে? দিস কুড বি রেজাল্ট দ্য এক্সপোর্ট সারপ্লাস and settle down in flow of like precious metal and international currency। আচ্ছা, বিষয়টা কি হলো, আমি যদি বেশি বেশি এক্সপোর্ট করি আর কম ইম্পোর্ট করি, তাহলে এক্সপোর্টের ওভারফ্লো হবে না, তো সেটাকে আমরা বলছি এক্সপোর্ট সারপ্লাস হবে। এবং যখন এক্সপোর্ট বেশি হবে, এক্সপোর্ট সারপ্লাস আমরা চলে যাব, এটার কারণে দেখা যাবে যে আমার মানে এক্সপোর্টটা করলে আমরা কি হবে, আমি আমার দেশের প্রোডাক্ট বাইরে সেল করছি, তাহলে বাহিরে ওরা যারা আমার কাছে প্রোডাক্টটা কিনছে তারা আমাকে নিশ্চয়ই কিছু দিবে, গোল্ড বা কোনো প্রেশাস মেটাল দিবে, যেটার এগেইনস্টে আমি এক্সপোর্ট করতে পছন্দ করব। এবং বা হচ্ছে ইন্টারন্যাশনাল কারেন্সি, যখন এখন এখন ইন্টারন্যাশনাল কারেন্সি আছে, ওই সময় আসলে ইন্টারন্যাশনাল কারেন্সি বলে কিছু ছিল না। তো এখন যেমন ইন্টারন্যাশনাল কারেন্সি আছে হুইচ ইজ ডলার, তো এরকম ডলারের ইনফ্লোটা আমার বেড়ে যাবে। তো এগুলো কিন্তু তখন হচ্ছে গিয়ে চিন্তা করে আপনার তখন হচ্ছে গিয়ে এক্সপোর্টটা হতো, এভাবে হচ্ছে গিয়ে আমার এক্সপোর্টটা হতো, এবং এভাবে হচ্ছে গিয়ে আমরা তখন কিন্তু মানে তখনকার সময় মার্কেন্টালিস্ট ভিউটা ছিল। এইভাবে চলতে গেলে আসলে ফাইনালি যে জিনিসটা হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে গিয়ে একটা কান্ট্রির কাছে
প্রোডাক্টের ওভারফ্লো চলে আসে, অর্থাৎ দেখা যাচ্ছে যে আহ যে প্রেশাস মেটাল গুলো যেগুলো বলছি এগুলোর ওভারফ্লো হয়ে যাচ্ছে, অথবা আমি যেটাকে বলতে পারি যে যে প্রোডাক্ট গুলো হচ্ছে আমাদের দরকার, মানে আমাদের মানে আমরা তো ইম্পোর্ট করে আনছি না, তাহলে আমরা বেশি যখন খালি এক্সপোর্টই করে যাচ্ছি, তখন দেখা যাচ্ছে যে আমার যে প্রোডাক্ট গুলো হচ্ছে গিয়ে আমি যে প্রোডাক্ট গুলো হচ্ছে গিয়ে আমি আমার দরকার, আমি সেগুলোকে কিন্তু পারচেস করতে পারছি না, ওগুলোকে আমি আমার দেশে প্রোডাকশনের জন্য তখন চেষ্টা করা শুরু করছি। আচ্ছা, অ্যাজ এ রেজাল্ট এখানে আরো একটা বিষয় এখানে আমাদের দাঁড়ালো, সেটা হচ্ছে গিয়ে যে যখন আমরা এই ধরনের কাজ করা শুরু করলাম, তখন যেটা হলো সেটা হচ্ছে গিয়ে যে আমরা যখন এই ধরনের কাজ করা শুরু করলাম, তখন এটার রেজাল্টে আমরা যেটা পেলাম সেটা হলো যে কিছু কান্ট্রি দেয়ার মানে আচ্ছা, এটা কেন করার রিজনটা একটু বলি। ওই সময় যে কনসেপ্টটা যেটা ছিল যে দ্য কান্ট্রি হুইচ হ্যাভ মোর প্রেশাস মেটাল লাইক গোল্ড অর সিলভার, that nation is more richer or more that nation is richer and more powerful. তো এই কনসেপ্টটা স্ট্যাবলিশ করার জন্যই তারা হচ্ছে গিয়ে তখন এই যে যে বললাম যে মোর এক্সপোর্ট লেস ইম্পোর্ট, এরকম একটা কনসেপ্টে আসলো। ফাইনালি আমরা আসলে যেটা দেখতে পেলাম এখান থেকে, এই কনসেপ্টে আসার কারণে কিছু দেশ আসলেই কিন্তু অনেক বেশি রিচ হয়ে গেল, এবং কিছু দেশ দে আর বিকামিং পোর, মানে বিকজ যেহেতু পলিসিটা আমার এরকম, তো আমি আসলে এটাকে সার্ভাইভ করতে পেলাম, তো ডেফিনেটলি আমি এখানে পোর হয়ে যা মানে আমি এখানে গরিব হয়ে যাওয়া শুরু করলাম। এটা আমার, এটা কিছু কিছু দেশের ক্ষেত্রে এটা আসলেই হলো। তো আহ এটা গেল একটা বিষয়, কিন্তু এখানে কিন্তু কিছু অ্যাডজাস্টমেন্টের প্রবলেম আমরা অলরেডি বুঝতে পারছি। প্রবলেমটা অনেকটা এরকম, চিন্তা করে দেখেন যে যদি আমি এক্সপোর্টই করতে থাকি, আমি কোনো ইম্পোর্ট না, ধরেন বাংলাদেশ শুধু বাইরে সেল করে যাচ্ছে, কিন্তু বিদেশ থেকে কোনো প্রোডাক্ট নিয়ে আসছে না, তাহলে আমাদের সিচুয়েশনটা কিরকম হবে? আমি কি এখানে আসলে সার্ভাইভ করার মতো অবস্থায় থাকবো? নো ম্যাম। কারণ আমার তো সব প্রোডাক্ট আমি তৈরি করতে পারবো না। যেমন ধরেন বাংলাদেশে আমি কিন্তু হচ্ছে গিয়ে কোনোভাবেই আহ দেখা যাচ্ছে যে আমি কি মানে সব প্রোডাক্ট আমি তৈরি করার ক্ষমতা রাখি না। তাহলে আমি যদি সব প্রোডাক্ট তৈরি করার ক্ষমতা নাই রাখি, তাহলে তো এই সিচুয়েশন আমি আসলে একটা সময় সার্ভাইভ করতে পারবো না। তাহলে আর আমাকে বলছে মার্কেন্টালিস্ট ভিউতে তোমাকে শুধু এক্সপোর্টই করতে হবে, তুমি ইম্পোর্ট করতে পারবে না, তো এরকম করলে তো আসলে চলে না। তো এরকম একটা ইমব্যালেন্স একটা সিচুয়েশন তখন কিন্তু দেখা দিতে শুরু করলো। কিন্তু ওই যে বললাম আমাদের টেন্ডেন্সি কি, আমরা মোর এক্সপোর্ট করব, লেস ইম্পোর্ট করব, তো এই টেন্ডেন্সিটার জন্য এই ধরনের প্রবলেম শুরু হলো। এবং এই ক্ষেত্রে কিছু হলো যে মার্কেন্টালিস্ট ভিউ ফলো করতে যে কিছু কান্ট্রি যেটা করলো যে দে আর ইম্পোজিং দ্য restriction on import, discourage the import. For that purposes they give some restriction on import, especially the restriction on import on luxury product, luxury consumption item, এগুলোর উপরে তারা একদম রেস্ট্রিকশন, মানে যেটাকে বলা যায় যে যাতে আমি মানে পারচেজ নাই করতে পারি, এরকম একটা ব্যবস্থা করে রেস্ট্রিক্ট করে দেয় যে তুমি আনতে পারবে না, এরকম একটা গভর্নমেন্ট থেকে একটা নির্দেশনা চলে আসলো, তাহলে তো আপনি আসলে সেটা পারচেজ করতে পারবেন না, এরকম একটা সিচুয়েশন তখন আমরা সেখানে ফেস করা শুরু করলাম। আচ্ছা, এই সিচুয়েশনে যেটা হলো সেটা হচ্ছে গিয়ে যখন এই ধরনের সিচুয়েশন অ্যারাইজ হলো, সেখান থেকে আমরা যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে যে কিছু কান্ট্রি আসলে ইমব্যালেন্স হয়ে গেল। এবার আসি যে আচ্ছা, এরপরে যেটা হলো যে এখানে ইমব্যালেন্স হয়ে গেল, এবং তারপরে দেখা যাচ্ছে যে মার্কেন্টালিস্টরা যাদের তাদের কথা ছিল যেটা যে আমরা একটা দেশ কতটা রিচার অর ওয়েলদিয়ার, সেটা আমরা আসলে মেজার করছিলাম হচ্ছে গিয়ে এর স্টক অফ প্রেশাস মেটাল, হ্যাঁ, যেটা যতটুকু আছে সেটা দিয়ে আমরা আসলে এটা মেজার করছিলাম। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের যেটা হলো যে আমরা তো আসলে এখান থেকে যেটাকে বলা যায় যে আমরা আমরা এখান থেকে হচ্ছে গিয়ে সেখানে আমরা এখানে কোনোভাবে এটাকে মানে আহ মানে এটাকে আসলে আমি যদি বর্তমান অবস্থা দিয়ে চিন্তা করি, তাহলে কিন্তু এটা আসলে কোনোভাবেই আমাদের যে প্রেজেন্ট যে ইকোনমিক কন্ডিশন আছে সেটাতে কিন্তু এটাতে যায় না। তো এরপরে যেটা হলো যে আমরা আহ, এই আস্তে আস্তে এই ব্যারিয়ারটা হচ্ছে গিয়ে
আমার ভেঙে যেতে শুরু করলো। এই ব্যারিয়ারটা কেন ভেঙে যেতে শুরু করলো সেটা আমরা একটু, এখানে একটা কেস স্টাডি আছে 2.1, এটা একটু পড়বো। এটার পরে হচ্ছে গিয়ে এটার পরে আসলে আমরা একটু দেখে নেই যে এটা কেন ভেঙে যেতে শুরু করলো, সেটার একটু আমরা চলে যাই। এটা ভেঙে যেতে শুরু করলো কারণ হচ্ছে কি, আমরা যখন মডার্ন ইকোনমিটা, যেটা আমরা স্পেশালি হচ্ছে গিয়ে 19th সেঞ্চুরির পরে আমরা যে ধরনের মানে আমরা যে ধরনের ট্রেডে অভ্যস্ত হয়ে গেলাম, বা আসলে আমাদের মানে পয়েন্ট অফ ভিউটা চেঞ্জ হয়ে গেলো, তো সেখানে অ্যাকচুয়ালি ইন্টারন্যাশনাল কারেন্সি একটা কনসেপ্ট চলে আসলো। জানো, এখন ইন্টারন্যাশনাল কারেন্সি হচ্ছে গিয়ে ডলার, এরকম ইন্টারন্যাশনাল কারেন্সির একটা কনসেপ্ট চলে আসলো। ইন্টারন্যাশনাল কারেন্সির যখন কনসেপ্ট আসলো, তখন ইন্টারন্যাশনাল কারেন্সি ইউজ করে আমরা ট্রেড করা শুরু করলাম। তো সেখানে আমাদের প্রেশাস মেটালের বিষয়টা আর থাকলো না। অলসো যেটা আরেকটা প্রবলেম আমরা এখানে ফেস করতে শুরু করলাম, সেটা হচ্ছে গিয়ে আমাদের এখানে টার্গেটই হলো গিয়ে যে এক্সপোর্ট বেশি করা, আর ইম্পোর্ট করাই না, একদমই রেস্ট্রিকশন দিয়ে দিচ্ছি। কিন্তু এইভাবে আসলে কতদিন চলা যাবে? এইভাবে চলা সম্ভব না, বিকজ হচ্ছে গিয়ে আমাদের যেটা হলো যে, এই যে বলছি যে একটা দেশ সবকিছু তৈরি করতে পারবে না। তো যেহেতু একটা দেশ সবকিছু তৈরি করতে পারবে না, তখন দেখা গেল যে আহ সেখানে আমরা কিন্তু কিছুটা হলো একটা দেশ যেহেতু সবকিছু তৈরি করতে পারবে না, তো দেখা গেল যে এখানে কিছু দেশ কিছুটা হলেও হচ্ছে গিয়ে আপনার একটা প্রবলেমের মধ্যে পড়ে গেল, যে যেখানে হচ্ছে গিয়ে ওনারা অনেক মানে শুধু এক্সপোর্টটাকে আপনার এনকারেজ করতে যে দেখা গেল যে আমার প্রোডাকশন স্টপ হওয়ার মতো অবস্থা হচ্ছে। তো আমি অনেক র ম্যাটেরিয়ালস আছে যেটা আমার দেশে তৈরি হচ্ছে না, সেটা আমার ইম্পোর্ট করা দরকার ছিল, কিন্তু আমি তো ইম্পোর্ট করতে পারছি না। এই ধরনের একটা সিনারিওতে কিন্তু আহ তো এই ধরনের একটা সিনারিও কিন্তু আমরা এখানে হচ্ছে গিয়ে ফেস করলাম। তো এরপরে আসি এখন এবং পরবর্তীতে যেটা হলো যে এরকম ইমব্যালেন্স সিচুয়েশনের কারণে মার্কেন্টালিস্ট থিওরিটাই আসলে পরবর্তীতে যেটা হলো যে ভ্যানিশ হয়ে গেল, অর্থাৎ যেটাকে বলা যায় যে এটা আর এখন এই পয়েন্ট অফ ভিউ থেকে আমরা আসলে এখন ট্রেড করি না, এরকম একটা সিচুয়েশনে আমরা চলে আসলাম। তো এখন আমরা আসলে দেখার চেষ্টা করব যে আহ আদৌ মার্কেন্টালিস্ট যে views of trade, does it exist on the modern era, that means 21st century? মজার বিষয় হচ্ছে গিয়ে in some cases mercantilism still alive and well established in 21st century. আপনি যদি খেয়াল করে দেখেন, স্পেশালি ফর দ্য ডেভেলপড কান্ট্রি, হ্যাঁ, many developed country there impose many trade restriction on international trade, and mostly they uh, রেস্ট্রিক্ট মানে রেস্ট্রিকশনটা তো বুঝতে পারছি, কিছু একটা পলিসি নেই যে কারণে ওই ধরনের গুডস এন্ড সার্ভিসের ফ্লোটা বন্ধ থাকে, এবং মোস্টলি দে রেস্ট্রিক্ট অন দা এগ্রিকালচার কমোডিটি, দেন ম্যানুফ্যাকচারিং গুড, দেন টেক্সটাইল প্রোডাক্ট, স্টিল ইন্ডাস্ট্রি, এই ধরনের প্রোডাক্ট গুলোর উপর তারা রেস্ট্রিকশন দেয়। এবং আপনি যদি খেয়াল করে দেখেন, আমি যদি চায়নার কথা বলি, আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বলছি, চায়না কিন্তু অনেক বেশি এক্সপোর্ট করে, বাট দে আর ফোকাসিং অন লেস ইম্পোর্ট। এবং ওদের দেশে যদি আপনি এগ্রিকালচার প্রোডাক্টটাকে আপনি হচ্ছেন গিয়ে আপনি এক্সপোর্ট করতে চান, অর্থাৎ বাংলাদেশ থেকে ধরেন এগ্রি প্রোডাক্ট আপনি চায়নাতে সেল করতে আপনি পারবেন না। দেখবেন যে ওদের ট্রেড রেস্ট্রিকশন, ওরা এমন ভাবে আপনাকে এমন একটা ট্যাক্স ইম্পোজ আপনার উপর করে দিবে যে চায়নার ভিতর প্রোডাক্টটা ঢুকাতে আপনার এত খরচ পড়ে যাবে যে সেই খরচ মিলায় প্রোডাক্টের যে প্রাইস হবে তার থেকে চায়নার এগ্রি প্রোডাক্টই চিপ। সাপোজ ধরেন চায়নাতে রাইস পার কেজি ইজ লাইক 20 টাকা, আর বাংলাদেশ থেকে আপনি সেটাকে এক্সপোর্ট করে নিয়ে যাচ্ছেন হচ্ছে কি 10 টাকাতে, আপনি 10 টাকাতে ওটা চায়নাতে এক্সপোর্ট করলে 10 টাকা দাম হবে। চায়না সরকার দেখলো বাংলাদেশ থেকে যদি 10 টাকা প্রাইসে রাইস আসে, তাহলে তো বাংলা মানুষজন সব চায়নার রাইসে কিনবে, তাহলে সেখানে কি করা যেতে পারে? এই কারণে যেটা করলো সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশের উপর বাংলাদেশকে একটা ট্যাক্স দিয়ে দিল, বললো যে যখন তুমি চায়নার গভর্নমেন্ট বললো যে তুমি যদি বাংলাদেশ থেকে রাইস কিনে আমার এখানে সেল করতে চাও, তাহলে পার কেজি রাইসে তোমাকে হচ্ছে গিয়ে 10 টাকা করে একটা ট্যাক্স দিতে হবে গভর্নমেন্ট, এটাই রুলস। আপনি যদি পার কেজি রাইসে 10 টাকা করে ট্যাক্স দেন, তাহলে আপনার প্রাইসটা কত হয়ে গেল? 10 টাকা তো এমনি দাম, তার উপর আবার 10 টাকা ট্যাক্স দিচ্ছেন, 20 টাকা প্রাইস হয়ে গেল না? জি ম্যাম। তাহলে অলরেডি চায়নার প্রোডাক্টের দাম হয়ে গেল। তো চায়নার প্রোডাক্টের দাম, এখন আপনার প্রফিটের বিষয় আছে না, আপনি প্রফিট গেইন করার জন্য তো অবশ্যই আরো 2-1 টাকা দাম বেশি রাখবেন।
তো দেখা যাচ্ছে যে ওভারঅল আপনি এক্সপোর্ট করলে যে দামটা যেটা হচ্ছে সেটা ওদের ডোমেস্টিক্যালি প্রোডিউস প্রোডাক্টের থেকে দাম কম। তো এরকম একটা সিনারিও ক্রিয়েট হচ্ছে। তো এইভাবে করে আপনি চাইলেও চায়নাতে আপনি আপনার এগ্রিকালচার প্রোডাক্টটাকে এক্সপোর্ট করতে পারছেন না। তো আপনি আপনার এগ্রিকালচার প্রোডাক্টটাকে যেমন এক্সপোর্ট করতে পারছেন না, সেম ওয়েতে এরকম ট্রেড রেস্ট্রিকশন ইউএসএ তে আরো বেশি, ইউকে তে অনেক বেশি, ইউরোপিয়ান ইউনিয়নেতে এটা আরো বেশি। ইউরোপিয়ান ইউনিয়ন ওরা একটা কি করেছে, ওরা একটা গ্রুপ অফ কান্ট্রিজ বানিয়ে নিয়েছে, যে কান্ট্রি গুলোর নাম ইউরোপের কান্ট্রি গুলো, তারা বলছে যে তারা ইউরোপিয়ান ইউনিয়ন। ওদের ওই টেরিটরির মধ্যে কোনো ট্রেড ব্যারিয়ারই নাই। অর্থাৎ ধরেন ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে ধরেন আছেন হচ্ছে হাঙ্গেরি, বুলগেরিয়া, জার্মানি, ইটালি, ফ্রান্স। তো ওদের মধ্যে যখন ট্রেড হবে তার সেখানে কোনো ট্রেড ব্যারিয়ার নাই। ট্রেড ব্যারিয়ার মানে একটা দেশ থেকে আরেকটা দেশে ট্রেড করছে, এই জন্য কোনো ট্যাক্স দিতে হয় না, কোনো প্রোডাক্টের এক্সপোর্ট ইম্পোর্টে কোনো বাধা নাই, কিচ্ছু নাই। কিন্তু এখন বাংলাদেশ থেকে যে ইউই কান্ট্রি গুলোতে আপনি রেডিমেড গার্মেন্টস টাকে ইয়া করতে যান, ওদের সিস্টেমই হচ্ছে কি প্রোডাক্টের যা প্রাইস আপনি দিবেন তার ডাবল প্রাইস হচ্ছে কি আপনাকে ট্যাক্স দিতে হবে। তো আপনি যদি একটা টি শার্ট ওখানে এক্সপোর্ট করতে যান সেটার দাম হয় $1, আপনাকে ডাবল প্রাইস মানে $2 পরিমাণ ট্যাক্স ওকে দিয়ে তারপর আপনি এই টি শার্টটাকে ওখানে এন্ট্রি করতে পারবেন। তাহলে কি প্রোডাক্টের দাম কৃত্রিম ভাবে বাড়াই দিচ্ছেন না? তাহলে আপনার পক্ষে কি ওখানে ট্রেড করা পসিবল হবে? No, ma'am. হবে না কিন্তু। তো এই জায়গা থেকে কিন্তু যে আমরা রেস্ট্রিকশন গুলো দেওয়া শুরু করলাম, তো এইভাবে হচ্ছে গিয়ে দেখা গেল যে যখন এভাবে রেস্ট্রিকশন গুলো দেওয়া শুরু করলো তখন হচ্ছে আপনার আসলে পসিবল হলো না, মানে যেটাকে বলা যায় যে আমি যেভাবে ট্রেড আমরা যেভাবে ট্রেডটা করতে চাচ্ছি বা ট্রেডটা করা যেভাবে আমরা অভ্যস্ত, মার্কেন্টালিস্ট ভিউটা আমরা যদিও আমরা বলছি যে এস্টাবলিশ, বাট ইন সাম কেসেস যে আমি কতগুলো কান্ট্রি দিয়ে বললাম, still now the mercantilist views on trade is alive on 21st century. তো এই যে মার্কেন্টালিস্ট ট্রেডে আমরা যে প্রবলেম গুলো পেলাম, আচ্ছা একটু আসি। মার্কেন্টালিস্ট ট্রেড যেটা ছিল যে আমাদের দুইটা পলিসি দিয়েছিল, একটা বললো যে মোর এক্সপোর্ট লেস ইম্পোর্ট, আর একটা ছিল হচ্ছে গিয়ে আপনার যেটাকে আমরা বলা হচ্ছিল যে আহ, মানে ইয়া যে প্রেশাস যে মেটাল গুলো ছিল সেগুলোর হচ্ছে একটা রিজার্ভ আমরা করে রাখছিলাম, এটা ছিল যে মার্কেন্টালিস্ট ভিউ। তো এটা যখন হচ্ছে কি আমাদের একদমই ডিলিট করে ফেললাম, মানে একদম শিফট ডিলিট যেটাকে বলা যায় কম্পিউটারের ভাষায়, সেটা যখন করে ফেললাম সেটাকে আসলে ইম্প্রোভাইজ করে প্রথম একটা ইন্টারন্যাশনাল ট্রেডের উপর একটা থিওরি দেন, হু ইজ দ্য ফাদার অফ ইকোনমিক্স, দ্যাট ইজ অ্যাডাম স্মিথ। উনি একটা থিওরি দেন এবং থিওরিটার নাম হচ্ছে কি অ্যাবসলিউট অ্যাডভান্টেজেস। তো উনি কি বললেন, উনি বললেন যে he said that is the trade will start with very simple form and there will be two nation. আচ্ছা একটু পজে যাই, হ্যাঁ আজানটা শেষ হোক। ওকে, তো এরপর আসলাম যে অ্যাডাম স্মিথ খুবই সিম্পল একটা থিওরি হচ্ছে গিয়ে বিল্ড আপ করলো, যে থিওরিটাকে আমরা বলছি হচ্ছে কি ল অফ অ্যাবসলিউট অ্যাডভান্টেজেস। সো এই সিম্পল থিওরিতে উনি যেটা বললেন যে এই সিম্পল থিওরিতে উনি যেটা বললেন যে দুটা কান্ট্রির মধ্যে যখন ট্রেড হচ্ছে, একটা কান্ট্রি ভলেন্টিয়ারি ট্রেডটা করে, অর্থাৎ
এখানে আমার গেইন হবে না লস হবে এটা না চিন্তা করে ট্রেডটা করে, বিকজ সে মনে করে যে লেটার সে অ্যাকচুয়ালি এখান থেকে গেইনটা করে নেবে, এরকম একটা থিঙ্কিং থেকে সে ট্রেডটা করে। এইভাবে আমাদের আপাত দৃষ্টিতে মনে হয়, মানে বুঝাতে চাচ্ছি যে ধরেন একটা খুব এফিশিয়েন্ট কান্ট্রির সাথে যদি একটা লেস এফিশিয়েন্ট কান্ট্রি, অর্থাৎ একটা খুব রিচ কান্ট্রির সাথে, সাউন্ডটা কি খুব বেশি আসছে? জি ম্যাম। তো যেটা হলো যে মার্কেন্টালিস্ট যে ভিউজটা ছিল ওইখানে ট্রেডে আমরা কিছু প্রবলেম খুঁজে পেলাম, সেখান থেকে হচ্ছে গিয়ে আমরা পরবর্তীতে অ্যাডাম স্মিথ একটা থিওরি দিলেন, যেটাকে আমরা বলছিলাম যে অ্যাবসলিউট অ্যাডভান্টেজেস। এই থিওরিটা আমরা নেক্সট ক্লাসে পড়বো, আজকে এটার বেসিসটা জানবো যে এটা আসলে উনি এখানে কি ব্যাখ্যা করেছেন। তো উনি বলছেন যে আমরা যখন দেখি যে দুইটা কান্ট্রির মধ্যে ট্রেড হয়, আপাত দৃষ্টিতে একটা কান্ট্রিকে হয়তো আমরা ডেভেলপ দেখছি আর একটা কান্ট্রিকে লিস্ট ডেভেলপ বা লিস্ট এফিশিয়েন্ট দেখছে, মনে করতে পারে যে একটা কান্ট্রি হয়তো ভলেন্টিয়ারি ট্রেড করেছে আর একটা কান্ট্রির সাথে, কিন্তু বিষয়টা এরকম হয় না। ফাইনালি দেখা যায় যে বোথ কান্ট্রির মধ্যে হচ্ছে কি মিউচুয়ালি বেনিফিশিয়াল একটা সিচুয়েশন থাকে বিধায় এখানে হচ্ছে গিয়ে ট্রেড হয়, সেটার বেসিসে এই ল অফ অ্যাবসলিউট অ্যাডভান্টেজেস থিওরিটা আসে, উনি থিওরিটা দেন। এবং এটার জন্য আমরা হচ্ছে গিয়ে এরকম একটা টেবিল দেখবো যেখানে দুটা কান্ট্রির মধ্যে ট্রেড করা দেখবো, এবং দেখবো যে একটা কান্ট্রি আসলে বেসিকলি এখানে দুইটা প্রোডাকশনই ভালো পজিশনে আছে, কিন্তু তার মানে একটা কান্ট্রি ম্যাক্সিমাম অ্যাকচুয়ালি এফিশিয়েন্ট, বাট দেখা যাবে যে আমরা এখানে ট্রেডটা করব, কিন্তু আফটার ট্রেড হ্যাপেনিং, ট্রেডটা যখন হয়ে যাবে তখন দেখা যাবে যে যে কান্ট্রিটাকে আমি অ্যাকচুয়ালি বেনিফিশিয়াল মনে করছিলাম উনি সেরকম নাই, উনি হচ্ছেন গিয়ে লেস মানে আর আরেকটা যে কান্ট্রি ছিল সেটার সাথে হচ্ছে কি অ্যাডজাস্টমেন্ট করে এখানে মানে মিউচুয়ালি গেইনটা করে ফেলছেন ট্রেড থেকে, এরকম একটা সিচুয়েশন আমরা এখানে আসবো। আচ্ছা, সো দেখে উনি কি বললেন দিয়ে এখান থেকে শেষ করে দেবো। সো বলছে যে অ্যাকর্ডিং টু অ্যাডাম স্মিথ দ্য ট্রেড বিটুইন টু নেশন বেসড অন অ্যাবসলিউট অ্যাডভান্টেজেস, অ্যাবসলিউট তো বুঝতেই পারছে মানে একদমই চূড়ান্ত যে বেনিফিট যেটা সেটার কথা বলছে। when one nation is more efficient than another nation, মানে বলছে যে একটা নেশন যখন আরেকটা নেশনের থেকে বেশি এফিশিয়েন্ট হয় in production in one commodity and less efficient then or the has the absolute disadvantage to producing the second commodity, মানে এখানে বলতেছে যে আমরা দুটো নেশন নিচ্ছি, ধরেন নেশন A and B এবং they are producing two product, একই রকম দুটো প্রোডাক্ট তৈরি করছে, ধরেন ক্লোথ এন্ড রাইস। তো বললো নেশন এ ধরেন একটা প্রোডাক্ট তৈরি করতে অ্যাবসলিউট অ্যাডভান্টেজেস আছে, মানে একটা প্রোডাক্ট তৈরি করতে সে বেশি এফিশিয়েন্ট আর একটা প্রোডাক্ট সে ভালো তৈরি করতে পারে না, ধরেন ক্লোথটা ভালো তৈরি করতে পারে নেশন এ, কিন্তু রাইসটা ভালো তৈরি করতে পারে না। এন্ড সেকেন্ড নেশনের ক্ষেত্রে এটার অপোজিট, সে হচ্ছে কি রাইসটা ভালো তৈরি করতে পারে কিন্তু ক্লোথটা ভালো তৈরি করতে পারে না। তখন ওই দুইটা নেশনের মধ্যে ট্রেডটা কিভাবে হবে, যে যেই কান্ট্রি যেই প্রোডাক্টটা তৈরিতে বেশি এফিশিয়েন্ট উনি হচ্ছেন গিয়ে ওই প্রোডাক্টটা সেল করবে, মানে ওই প্রোডাক্টটার প্রোডাকশনে যাবে এবং এক্সপোর্ট করবে ওই প্রোডাক্টটা। অ্যানাদার কান্ট্রি যেটা হবে সেটা তার অপোজিট প্রোডাক্টটা তৈরিতে মোস্ট এফিশিয়েন্ট ছিল, সে সেই প্রোডাক্টটা তৈরি করবে, করে হচ্ছে কি আমাদের সাথে ট্রেডে আসবে। সো যেটা হচ্ছে যে যে প্রোডাক্টটা তৈরি আমি বেশি এটা করতে পারতাম না সেই প্রোডাক্টটার প্রোডাকশন আমি গেলাম না, ওটাকে আমি ইম্পোর্ট করে নিয়ে আসছি, আর যে প্রোডাক্ট আমি ভালো তৈরি করতে পারতাম সেটা আমি ভালোভাবে তৈরি করলাম এবং সেটাতে এক্সপোর্ট করতে শুরু করলাম। সো বাই দিস টাইম আমার যেটা হলো যে আই ডেভেলপ দ্য স্পেশালাইজেশন, আমি একটা প্রোডাক্ট বারবার তৈরি করতে করতে খুবই স্কিলড হয়ে গেলাম, স্পেশালাইজড হয়ে গেলাম, এবং হচ্ছে গিয়ে আমার ট্রেডও হলো। এই জিনিসটা এই সিনারিওতে অ্যাকচুয়ালি পোর্ট্রে করেছে ল অফ অ্যাবসলিউট অ্যাডভান্টেজেস ইন অ্যাডাম স্মিথ। তো আবারও দেখি যে উনি কি বললেন, উনি বললেন যে according to Adam Smith, the trade between two nations is based on absolute advantages. When one nation is more efficient or has an absolute advantage over another in production in one commodity, but is less efficient or has absolute disadvantage uh, to another nation introducing the second commodity, then both nations can gain by specializing, ওই যে বললাম যে যে প্রোডাক্টটা আমি বেশি এফিশিয়েন্ট সেটাই তৈরি করব, gain by each specializing in the production of the commodity and of
commodity of its absolute advantages and exchanging the part of its output to another nation for the commodity of it which it has absolute disadvantages. অর্থাৎ আমি যেটা করব যে প্রত্যেকটা কান্ট্রি যে প্রোডাক্টটা তৈরি করতে আমার হচ্ছে গিয়ে অ্যাবসলিউট অ্যাডভান্টেজেস আছে আমি সেই প্রোডাক্টটা তৈরি করব, আর যে প্রোডাক্টটা তৈরি করতে আমার অ্যাবসলিউট ডিসঅ্যাডভান্টেজেস ছিল সেটার এগেইনস্টে আমি যে প্রোডাক্টটা তৈরি করলাম I will sell some of the part of it to the another nation. এইভাবে দেখা যাবে যে the trade between two countries will happen and হচ্ছে গিয়ে ফাইনালি আমরা এখানে একটা ট্রেড দেখতে পাবো। তো সাপোজ আমি বাংলাদেশ আর চায়না নিয়ে একটা এক্সাম্পল দিই। ধরলাম যে বাংলাদেশ আর চায়না বোথ তৈরি করে হচ্ছে কি ক্লথ এন্ড রাইস। তো বাংলাদেশের রাইস তৈরিতে হচ্ছে অ্যাবসলিউট অ্যাডভান্টেজেস আছে, চায়নার হচ্ছে ক্লথ প্রোডাকশনে অ্যাবসলিউট অ্যাডভান্টেজেস আছে। সো যদি আমি অ্যাডাম স্মিথের এই অ্যাবসলিউট অ্যাডভান্টেজেস থিওরিটা ধরি, অ্যাকর্ডিং টু দিস বাংলাদেশ কি করে, বাংলাদেশ রাইস প্রোডাকশনে যাবে এবং রাইস প্রোডাকশনে কিছু পার্টটা হচ্ছে গিয়ে আপনার চায়নাকে এক্সপোর্ট করবে এবং ওটার এগেইনস্টে চায়নার কাছ থেকে ইম্পোর্ট করে নিয়ে আসবে কি যেটাতে লেস অ্যাডভান্টেজেস আমাদের ছিল হুইচ ইজ ক্লোথ, আমি ওটা নিয়ে আসবো। এবং বাংলাদেশ রাইস তৈরি করতে করতে রাইস প্রোডাকশনে হচ্ছে স্পেশালাইজড হয়ে যাবে, তো কম সময়ে কম মূল্যে রাইস তৈরি করতে পারবে। ওইদিকে চায়না হচ্ছে গিয়ে আপনার যেহেতু ক্লথ প্রোডাকশনে যাচ্ছে, সো চায়না ক্লথ প্রডিউস করবে এবং বাংলাদেশের সাথে রাইসের এগেইনস্টে ক্লথটাকে এক্সচেঞ্জ করবে এবং দেখা যাবে যে ক্লথ প্রোডাকশনে তারা স্পেশালাইজড হয়ে যাবে এবং যেটাতে অ্যাবসলিউট ডিসঅ্যাডভান্টেজেস ছিল দ্যাট ইজ রাইসটা আমাদের সাথে এক্সচেঞ্জ করবে। এইভাবে হচ্ছে যে ট্রেডটা ক্রমাগত হতে থাকবে এবং এইভাবে ট্রেডটা হয়। তো এই থিওরিরও কিছু প্রবলেম আছে এবং অ্যাকচুয়ালি এখান থেকে গেইনটা কিভাবে সেটা আমরা ক্যালকুলেশন করবো, এটা আমরা নেক্সট ক্লাসে করব কালকে। এন্ড কালকে আপনার কনভিনিয়েন্ট টাইম কখন? 3টে ম্যাম। আচ্ছা, তাহলে কালকে আমাদের 3টায় ক্লাস হবে। কালকে আমরা একটু খাতা কলম নিয়ে বসবো। কালকে আমরা দেখা যাবে যে এই যে ক্যালকুলেশন গুলো করবো, এখানে অপরচুনিটি কস্টের একটা বিষয় থাকবে, ওটা হিসাব করে দেখবো যে এখানে গেইনের অবস্থাটা কি এবং তখন দেখা যাবে যে সেখানে একটা ইমব্যালেন্স সিচুয়েশন আছে, সো এই কারণে আমরা ল অফ কম্পারেটিভ অ্যাডভান্টেজে যে চলে যাব। ঠিক আছে Okay, ma'am. শফিক, দোয়া করেন, আসলে দিন ভালো না।